আসসালামু আলাইকুম। শখের খামার এগ্রো প্রজেক্টের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি চাষি মানিক। প্রত্যেকটি ফার্মারের এবং নতুন উদ্যোক্তারা যারা ফার্মিংয়ে আসতে চান তাদের সবার জন্য, বিশেষ করে যারা ফার্মিংয়ে আসার পরে বুঝতে পারতেছেন যে তারা লসে আছেন, টার্কি বা ছাগল বা গরু যে কোনো ফার্মই হোক না কেন, সেটার জন্য আপনাকে প্রথমে কিছু পরিকল্পনা করে নিতে হবে। আপনি ফার্ম থেকে যে প্রোডাক্টটা উৎপাদন করবেন, যদি মনে করেন যে আপনি ডেইরি ফার্ম করবেন, তো সেখানে যদি আপনি দুধ উৎপাদন করেন, তো সেই দুধটা আপনি কোথায় বাজারজাত করবেন বা দুধের বাজার মূল্য কত, সেই এলাকায় বাজারজাতকরণ যে ব্যবস্থাপনাটা আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি আপনার পরিকল্পনাটা সাজাবেন। হয় ছোট ফার্ম করবেন বা বড় ফার্ম করবেন, বা কোন প্রোডাক্টের ফার্মটা করবেন। দেখা গেলো যে আপনি এমন কোনো স্থানে আপনি একটা ডেইরি ফার্ম করলেন যেখানে দুধের দাম একেবারেই কম। যেমন কিছুদিন আগে আমি টাঙ্গাইলের একটা এলাকাতে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম মাত্র 35 টাকা লিটার দুধের দাম। এই টাকায় দুধ বিক্রি করে একটা ফার্ম লাভের দিকে নিয়ে যাওয়া আসলেই পসিবল না। তো সেজন্য যে কোনো ফার্মিং করার আগে আপনার বাজারজাতকরণ ব্যবস্থাপনাটা সম্পর্কে ভালো একটা আইডিয়া নিয়ে মার্কেটিং প্রসেসটা ভালো করে স্টাডি করে তারপরে আগানো উচিত। যে এলাকায় বা যেই স্থানে যে জিনিসটা ভালো চলে, বাজারজাতকরণের ব্যবস্থাপনাটা ভালো, সেখানে সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করাই বেটার। আপনি কষ্ট করে প্রোডাক্ট উৎপাদন করলেন কিন্তু আপনি উপযুক্ত বাজার মূল্য পেলেন না, তাহলে অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন। আরও বিশদ পরিকল্পনা করা উচিত যে আপনার নিকটস্থ বাজারে বা মার্কেটে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটার পাইকারি এবং খুচরা বাজার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিতে হবে। আপনি যদি ডেইরি ফার্ম করেন তাহলে আপনার দুধের পাইকারি বাজার মূল্যটা কত চলছে, কারণ সেটাই আপনার টার্গেট করতে হবে। কারণ একজন কৃষক সে উৎপাদন করে কখনোই খুচরা মূল্য পেতে পারে না, এটা আসলেই সম্ভব না। মার্কেটিং যে চেইনটা আছে সেখানে অবশ্যই উৎপাদনকারী একজন এবং বিপণনকারী আরও বেশ কয়েকজন থাকে। তো সেজন্য আপনার পাইকারি এবং খুচরা বাজার দুইটাই স্টাডি করে তারপরে আগাইতে হবে, তাহলে আপনার ফার্মটা লাভের দিকে নিয়ে যাওয়া সম্ভব। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যে ফার্মটা করবেন সেটার স্থান নির্বাচন। ফার্মের উপযুক্ত স্থান নির্বাচনের উপরেও আপনার ফার্মের সফলতা ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে। আপনার ফার্মটা এমন স্থানে হলো যেখানে আলো বাতাস পর্যাপ্ত নেই বা খোলামেলা পরিবেশ নেই, তাহলে সেখানে অবশ্যই ভালো মানের প্রোডাক্ট আপনি উৎপাদন করতে পারবেন না, রোগ ব্যাধি লেগেই থাকবে। তো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য ফার্মের একটা উপযুক্ত জায়গা নির্বাচন করতে হবে। এমন একটা জায়গা নির্বাচন করবেন যেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকে এবং চারিদিকে খোলামেলা থাকে। তো আরেকটি বিষয়ে আমরা যেটা ভুল করে থাকি, মানে আমার ফার্মটাও এখন যেখানে স্থানে আছে সেখানে আবাসিক এলাকার মধ্যে, আসলে ফার্মগুলা আবাসিক এলাকাতে না করাই বেটার। তো আমি চেষ্টা করতেছি আমার ফার্মটা আবাসিক এলাকার বাইরে শিফট করার জন্য। তো উপযুক্ত জায়গা পেলে অবশ্যই আমি শিফট করব। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো একটা ফার্ম করার আগে সেটা এমন একটা স্থানে করবেন যেখানে লোকালয় থেকে একটু দূরে ইলেকট্রিসিটি বা অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা আছে, এরকম একটা স্থানে ফার্মটা করবেন। আর ফার্ম করার স্থানটা অবশ্যই যেন উঁচু হয়, একেবারে নিচু জমি বা কোনো এক সময় পানি জমে থাকে বছরে বা বৃষ্টি হলেই স্যাঁতসেঁতে হয়ে যায়, এরকম জমি ফার্মের জন্য নির্বাচন করা যাবে না। এরকম জমি আপনি যে কোনো ফার্মের জন্য, সেটা হোক গরু, ছাগল, ভেড়া বা হাঁস, মুরগি, টার্কি, যেটাই করেন না কেন সেটার জন্য এটা ক্ষতিকর একটা পরিবেশ। তো এরকম পরিবেশে ফার্ম করার চেতে না করাই বেটার। আর যদি করিও ফেলেন তাহলে অবশ্যই সেটা দ্রুত শিফট করার ব্যবস্থা করুন, তা না হলে আপনি যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার খামার লাভের দিকে নিয়ে যাওয়ার অন্যতম আরেকটি বড় অন্তরায় হচ্ছে অবকাঠামোগত ব্যয়। দেখা যায় যে প্রথমেই আমরা অবকাঠামোগত ব্যয়টা বেশি করে ফেলি। যেমন ঘরবাড়ি বা স্ট্রাকচারটা নির্মাণের জন্য আমরা অত্যাধিক ব্যয় করে ফেলি। এটা আসলে আমাদের ফার্মটাকে ভবিষ্যতে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে হলে অন্তরায় হয়ে দাঁড়ায়। আমরা ফার্মটা যত কম খরচে সম্ভব তৈরি করার চেষ্টা করব। আমরা যত কম ব্যয়ে অবকাঠামোগত নির্মাণটা করতে পারবো তত আমাদের ফার্মটা লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া সহজ হবে। যদি আমরা প্রথমে ইনভেস্টমেন্টটা বাড়িয়ে ফেলি, মূলধনটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের লাভের দিকে যেতে দীর্ঘ সময় লেগে যাবে। তো সেজন্য উত্তম পরিকল্পনার মাধ্যমে স্থানীয় ব্যবস্থাপনায় সম্ভব হলে নিজের গণ্ডির মধ্যে যে এইসব ম্যাটেরিয়ালসগুলো আছে, যেমন বাঁশ কাঠ বা অন্যান্য যে জিনিসগুলো আছে, সেগুলো দিয়ে যত স্বল্প খরচে সম্ভব একটি ঘর তৈরি করা এবং সেখান থেকে ফার্মটা স্টার্ট করা, এবং পর্যায়ক্রমে সেখান থেকে ফার্মের আয় দিয়ে অবকাঠামো মজবুত করা, ভিতগুলো একটু মজবুত করে একটু বাড়ানো, সেটা আপনার জন্য লাভজনক হবে। আপনার ফার্মকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে
একটা সাইকেলের মধ্যে নিয়ে আসা। আপনি যদি ধরেন ডেইরি ফার্ম করতেছেন, তাহলে আপনি পরিকল্পনাটা এমনভাবে করবেন যাতে করে সারা বছর আপনার ফার্ম থেকে কম বেশি দুধ উৎপাদন করা সম্ভব হয়। বছরের কোনো একটা সময়ে যেন আপনার দুধ উৎপাদন বন্ধ না হয়ে যায়। তো সেজন্য একটা সার্কেল করবেন। যেমন ধরেন আপনার 2টা গাভী এই মুহূর্তে দুধ দিচ্ছে, তো সেই 2টা গাভী দুধ দেওয়া শেষ হওয়ার আগেই আপনি আরও 2টা গাভী যেন দুধ দেওয়া শুরু করে, সেই একটা সার্কেল তৈরি করবেন। আবার সেই 2টার পিছনে আরও 2টা গাভী থাকবে, যে সেই 2টা গাভী দুধ দেওয়া শেষ করার পূর্বে আরও 2টা গাভী আপনার দুধ দেওয়ার জন্য রেডি থাকবে। তো এইভাবে যদি আপনি একটা সাইকেল করে নিতে পারেন, তাহলে সারা বছরে আপনার ফার্ম থেকে কম বেশি আয় হবে, এবং সেই আয় থেকে আপনি আপনার ফার্মের যে দৈনন্দিন ব্যয় আছে, খাদ্য খরচ, শ্রমিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ, অন্যান্য সমস্ত রকম ব্যয় নির্বাহ করতে পারবেন। হয়তো দেখা যাবে যে আপনি ফার্মিংয়ে সেই পর্যায়ে বড় আকারে লাভ না পেলেও আপনার সেটা বোঝা হয়ে দাঁড়াবে না। আবার যদি আপনি এই সাইকেলটা না তৈরি করেন, গাভী করেন বা টার্কি ফার্মিং করেন, যে দেখা গেলো আপনার 200 টার্কি আছে, তো সেগুলো একই ব্যাচে, সেই টার্কিগুলো যতদিন ডিম পারবে ততদিন আপনি দেখা যায় যে সেখান থেকে আপনি একটা আর্ন করতে পারছেন বা ভালো পরিমাণ টাকায় আসছে। কিন্তু যখনই ডিম পাড়া অফ হয়ে যাবে তখনই আপনার আয় বন্ধ হয়ে যাবে। তো যখন আপনি আয় বন্ধ হয়ে যাবে তখন স্বভাবতই আপনার 1 মাস 2 মাস এভাবে আপনি একটা প্রেশারে পড়ে যাবেন, যে এগুলোর খাদ্য খরচ বা অন্যান্য যে ব্যয়গুলো সেগুলো আপনার নিজের পকেট থেকে নির্বাহ করতে হবে। তো সেটা আপনার জন্য একটা ভয়ঙ্কর বোঝা রূপে দাঁড়াবে। দেখা যায় যে মাঝে মাঝে এরকম অনেকে আমার কাছে পরামর্শ দেয় যে ভাই এই অবস্থায় আছি বা এরকম এখন কি করা যায়। তো তাদেরকে আমি সবাইকে এরকম একটা পরামর্শ দিই যে আপনারা যেটাই ফার্মটা করেন না কেন সেটা একটা সাইকেল তৈরি করুন। দেখা গেলো যে আপনি যদি একটা পরিকল্পনা করেন যে আমি 300 টার্কির একটা প্যারেন্টস স্টক করবো, সেক্ষেত্রে আপনি সেটাকে ব্যাচ নির্ধারণ করবেন, অর্থাৎ 300 টার্কিকে একই ব্যাচে না নিয়ে 3টা ব্যাচে আপনি করবেন। দেখলো 1 মাস বা 1.5 মাস বা 2 মাসের ছোট বড় সেরকম করবেন। একটা ব্যাচ দেখলো যে আজকে নিলেন, সেটা থেকে 1.5 মাস বা 2 মাস পরে আরেকটা ব্যাচ নিলেন, তার থেকে 2 মাস পরে আরেকটা ব্যাচ নিলেন। এভাবে যদি আপনি 3টা ব্যাচে 300 করেন, 100 করে, তাহলে দেখা যাবে যে আপনার প্রথম ব্যাচটা যখন ডিম পাড়া শুরু করবে সেটা থেকে আয় পাবেন, এবং ডিম পাড়া শেষ হওয়ার আগে আগে আবার দ্বিতীয় ব্যাচটা আপনার রানিং হয়ে যাবে। আবার তৃতীয় ব্যাচটা রানিং ডিম পাড়া শেষ করতে করতে আপনার প্রথম ব্যাচটা আবার রেস্ট থেকে উঠে আবার ডিম পাড়া শুরু করবে। সেক্ষেত্রে আপনি সারা বছরই কম বেশি আয় পাবেন, এবং সেই আয় থেকে আপনার ফার্মটা পরিচালনা করা খুবই সহজসাধ্য হবে। তো এরকম একটা পরিকল্পনা করে ফার্মটা করতে হবে। আপনি যে ফার্মটাই করেন না কেন আপনি চেষ্টা করবেন যেন আপনার সারা বছরই কম বেশি আয় আপনার ফার্ম থেকে আসে, তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফার্মিংয়ের এই সেক্টরটা, বিশেষ করে লাইভ স্টক নিয়ে যারা কাজ করতে চান, যেমন হাঁস মুরগি, গরু ছাগল, টার্কি বা যেটাই করেন না কেন, তো এগুলো খুবই একটা ঝুঁকিপূর্ণ ব্যবসায়। কারণ গতানুগতিক যে কৃষির অন্যান্য সেক্টরগুলো আছে, যেমন আপনার সবজি উৎপাদন, শস্য উৎপাদন বা অন্যান্য যে কৃষি সেক্টরগুলো আছে, ফিশারিজ বা অন্যান্য যেগুলো আছে, সেগুলোর সাথে কিন্তু এই লাইভ স্টকের একটা বিশেষ পার্থক্য রয়েছে। সেটা হয়তো আপনারা ওইভাবে চিন্তা করেন না, কিন্তু এটার বিশেষ একটা পার্থক্য হচ্ছে এটাকে কৃষির অন্তর্ভুক্ত হলেও এটাকে আমরা বিশেষায়িত কৃষি বলতে পারি। কেননা দেখুন, আপনি যদি ধান উৎপাদন করতে চান, তাহলে আপনি একদিন যে বীজতলা তৈরি করলেন, বীজ বপন করলেন, সেখান থেকে চারা হলো, সেই চারা আপনি আবার আপনার ধান খেতে রোপণ করলেন, তার কিছুদিন পরে যে আপনি আবার খোঁজ নিয়ে সেচ দিলেন, সার দিলেন বা আগাছা পরিষ্কার করলেন, পরবর্তী এক সময় যে আপনি ধানটা কেটে নিয়ে আসলেন। তো দেখা যায় যে এখানে আপনার প্রতিদিন যাওয়ার বিশেষ কোনো প্রয়োজন হয় না। তো ফিশারিজের ক্ষেত্রেও এরকমই, মোটামুটি আপনি প্রতিদিন যদি নাও যান বা 2-1 দিন পর পরেও যান, তাহলেও দেখা গেলো যে আপনার তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু লাইভ স্টকের এই সেক্টরটাকে, গরু ছাগল হাঁস মুরগি টার্কি, এগুলোকে বিশেষায়িত কৃষি বলার উদ্দেশ্য এই যে এটা আপনার কন্টিনিউ যত্ন নিতে হবে। আমরা তোমার প্রতিদিন 24 আওয়ার্স আপনার এর মধ্যে নজরদারি করতে হবে। তা আপনি কোনো একটা ঘন্টাও যদি নজরদারি বাদ দেন তাহলেও আপনার একটা ক্ষতির সম্ভাবনা থাকে। সেজন্য এটাকে বিশেষায়িত কৃষি আমরা বলতেই পারি। তো এই বিশেষায়িত কৃষির সাথে যারা জড়িত হতে চান তাদেরকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। নিজে থেকে যদি আপনার নিজের কাজকর্মগুলো করতে পারেন তাহলে বেটার, আর যদি নিজে না থাকতে পারেন তাহলে আমার মনে হয় না করাই বেটার। আপনার পরিচিত আত্মীয়স্বজন যেই হোক বা কর্মচারী হোক, যদি শতভাগ নির্ভরযোগ্য না পান তাহলে এই ব্যবসায়ীতে আসবেন না, সেটাই আমার অনুরোধ রইল। ফার্মকে লাভজনক দিকে নিয়ে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের কাজ নিজে করা। অবশ্যই আপনি যদি আপনার ফার্মকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই নিজের কাজ নিজে করতে হবে। সব কিছু আপনার ওয়ার্কার যারা আছে তাদের উপর ডিপেন্ড করলে হবে না, আপনার নিজের কাজ অবশ্যই নিজে করতে হবে।
কারণ নিজে যতটুকু তদারকি করতে পারবেন সেটা হয়তো আপনার যে বেতনভুক্ত কর্মচারী আছে সে করবে না। তো সেজন্য সর্বপ্রথম নিজের কাজ নিজে করতে হবে, তা না হলে ফার্মিংকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া আসলেই কষ্টসাধ্য হবে। আপনার ফার্মকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটি বড় অন্তরায় হচ্ছে খাদ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা। আপনি যদি আপনার ফার্মের খাদ্য ব্যবস্থাপনা সঠিকভাবে নির্ধারণ না করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফার্মে ক্ষতিগ্রস্ত হবেন। দেখা গেল যে আমরা অনেক সময় সারা দিনের খাবার একবারে দিয়ে দিই, বা অনেকগুলো খাবার পরিমাণ না বুঝেই, পরিমাপ না বুঝেই আমরা অত্যাধিক খাবার দিয়ে রাখি। তাহলে দেখা যায় যে তারা খায় অর্ধেক, ফেলে দেয় অর্ধেক। এভাবে আপনার যদি পার ডে 2 কেজি করে খাবারও অপচয় হয়, মাস শেষে গিয়ে আপনি দেখবেন যে আপনার 60 কেজি খাবার অপচয় হয়েছে। তো সেই 60 কেজি খাবার অপচয় হওয়ার কারণে যে লাভটা হওয়ার সম্ভাবনা ছিল সেই লাভটা কিন্তু এখান থেকে কমে গেল। তো এরকম প্রত্যেকটা বিষয়ে আপনার ব্যবস্থাপনাটা সঠিক রাখতে হবে, এবং প্রাণীর প্রতিদিন যে পরিমাণ খাবারের প্রয়োজন হয় বা খাদ্য ঘাটতি থাকে সেই পরিমাণ সুষম খাদ্য যদি আমরা সরবরাহ করতে পারি তাহলে এনাফ। অতিরিক্ত খাবার দেওয়ার কোনো বিশেষ প্রয়োজন নেই। আমরা সবাই রেডি ফিডটা ইউজ করি। তো আমরা যদি রেডি ফিডটা ইউজ না করে বিকল্প খাদ্য সার্চ করার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমাদের ফার্মটা পরিচালনা করি তাহলে অবশ্যই আমাদের ফুড কস্ট অনেকাংশে কমে যাবে। সেজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যথাসম্ভব যত পারবো আমরা ফ্রি সোর্স থেকে, মানে প্রকৃতি থেকে বিনামূল্যে যে খাদ্যগুলো সংগ্রহ করা যায় সেগুলো যত বেশি আমরা সরবরাহ করতে পারবো, খাদ্য ব্যবস্থাপনার ব্যয় কমে যাবে এবং লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। ফার্মিংয়ে লাভবান হওয়ার এই ছিল মোটামুটি টিপসগুলো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।